This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অবশেষে ইসরায়েল ইরানের ওপরে আক্রমণ করেই দিয়েছে। ইরান এমন একটি দেশ যে তার প্রক্সিদের মাধ্যমে ইসরায়েলকে নানানভাবে আক্রমণ করতেই থাকতো, আর এই ইরান আবার সুপার পাওয়ার আমেরিকার এক নম্বর শত্রু হিসেবেও সারা বিশ্বে পরিচিত। আর এবার সেই ইরানকেই ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে ভয়ঙ্কর আক্রমণ শুরু করেছে। আর ইতিমধ্যেই সুপার পাওয়ার আমেরিকাও ইরানের ওপরে সরাসরি আক্রমণ চালিয়েছে। কিন্তু ইরানের কাছে এমন এক ধরনের হাতিয়ার রয়েছে যার প্রভাব শুধুমাত্র ইসরায়েলের ওপরে নয়, পুরো এশিয়ার ওপরে পড়তে পারে। আর সেই হাতিয়ারের নাম হলো জল। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, জল। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ, যেখান থেকে প্রায় 3000-এরও বেশি কমার্শিয়াল জাহাজ প্রতি মাসে তেল এবং ন্যাচারাল গ্যাস মধ্যপ্রাচ্য থেকে সরাসরি পুরো বিশ্বে সরবরাহ করে। আর এই জলসীমাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করে ইরান। আর তৃতীয় বিশ্বযুদ্ধ যে জলসীমাকে কেন্দ্র করে তৈরি হবে, এটা আপনারা কম বেশি প্রত্যেকেই বিভিন্ন ভবিষ্যৎবাণীতে শুনেছেন। আর এই মুহূর্তে এই বিষয়টা কিন্তু সেই সব ভবিষ্যৎবাণীর সাথে সম্ভবত মিলে যাচ্ছে। ইসরায়েল আর ইরানের যুদ্ধ এটা কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মতো নয়, আর হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের মতো তো আরও নয়, কারণ এই যুদ্ধ অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। এই যুদ্ধের মাধ্যমেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে যাবে বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। কিন্তু এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়ে যায়, তাহলে সব থেকে সুবিধা হবে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের। কিন্তু কিভাবে? আর এটা জানার জন্য অবশ্যই কিন্তু আপনাদের আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। বিশ্বজুড়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটেই থাকে, কিন্তু আজকে আমরা ইসরায়েল এবং ইরানের যুদ্ধের যে সূচনা হয়েছে তার ওপর আমেরিকার হামলা ইরানে, এটার ওপর ভিত্তি করে আগামীতে কি হতে চলেছে সারা বিশ্বজুড়ে, সেই বিষয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করব। আর এটাও জানবো, যখন পুরোপুরিভাবে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, সেই মুহূর্তে প্রতিটি পাওয়ারফুল দেশ তারা কিন্তু বিভিন্ন দলে ভাগ হয়ে যাবে। আর সে জায়গায় দাঁড়িয়ে ভারত কোন দলকে সাপোর্ট করবে। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা সমস্ত বিষয়টা শুরু থেকে শুরু করি। দেখুন, ইসরায়েল এবং ইরানের মধ্যে কেন এই যুদ্ধ? ইসরায়েল এবং ইরানের যুদ্ধের ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের কিন্তু সূচনা হতে পারে। কেন আমি এই কথাটা বলছি? কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন অপারেশন রাইজিং লায়ন লঞ্চ করে, তখন তিনি তার জনতাদের উদ্দেশ্যে বলে দিয়েছিলেন, বি প্রিপেয়ার্ড ফর লং ওয়ার। অর্থাৎ এই যুদ্ধ এখনই থামার কোনো প্রশ্নই নেই। দুই দেশের মধ্যে শান্তির বার্তা খুবই কম, কিন্তু যুদ্ধের সাইরেন বেশি শোনা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু যুদ্ধের কোনো আভাস নয়, যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। সবার প্রথমে চলুন আমরা বুঝে নিই যে আসলে কি হয়েছে আর কেনই বা হয়েছে। দেখুন, নেতানিয়াহু ইরানকে অক্টোপাসের মাথা বলে অভিহিত করেন। আর ইরানের বিভিন্ন সংগঠন রয়েছে, যেমন হামাস, হিজবুল্লাহ এবং হুতিস। এরা বিভিন্ন সময়ে ইসরায়েলের ওপরে ছোট বড় আক্রমণ করতেই থাকে। এবার আমরা জানি যে ইসরায়েল ভীষণ অ্যাগ্রেসিভ একটা দেশ, কিন্তু ইসরায়েল গত 30 বছরে যেটা করেনি সেটা এবার করে দেখিয়েছে। আর সেটা হলো ইরানের ওপরে সরাসরি আক্রমণ। গত 13ই জুন ইসরায়েল ইরানের নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচারের ওপরে সরাসরি টার্গেট করে। ইরানের তেল এবং ন্যাচারাল গ্যাস মজুত করার ডিপোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে। ইরানের দুজন পারমাণবিক বিজ্ঞানীকে এবং মিলিটারি লিডারকে ইসরায়েলের মোসাদ টার্গেট করেছে। অর্থাৎ ইসরায়েল এবার ভয়ঙ্করভাবে সিরিয়াস হয়ে উঠেছে এই ইরানের ওপরে। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রক্সি ওয়ার পরিচালনা করেন হামাস, হিজবুল্লাহ এবং হুতিসদের মাধ্যমে। এবার আপনারা ভাবুন, যে দেশ প্রক্সিদের মাধ্যমে ইসরায়েলের মতো দেশে অশান্তি চালাতে পারে, সেই দেশ নিজে কতটা শক্তিশালী হতে পারে। আর ইরান তো চুপ করে বসে থাকার দেশ নয়। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন স্টার্ট হওয়ার পর ইরানও ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন সিভিয়ার পানিশমেন্ট শুরু করে দিয়েছে। ইসরায়েলের ওপরে ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইলের মাধ্যমে ক্রমাগত গোলাবর্ষণ শুরু করেছে ইরান। তেল আবিব, জেরুজালেম, হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন শহরকে নিশানা বানিয়েছে ইরান। আর ইসরায়েলের আয়রন ডোমও কিন্তু ইরানের সমস্ত মিসাইলকে আটকাতে পারেনি। দুই দেশ তারা একে অপরের রাজধানীতে সরাসরি অ্যাটাক করছে। আর এরই মধ্যে ইসরায়েল ইরান
ইরান যুদ্ধে আমেরিকা সরাসরি এন্ট্রি নিয়েছে। এই যুদ্ধে সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়ে আমেরিকা ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা সেনা। গত 22 জুন ভারতে যখন প্রায় মধ্যরাত্রি, ঠিক সে সময় ডিয়েগো গার্সিয়া থেকে আমেরিকার B-2 বোম্বার ইরানের উদ্দেশ্যে রওনা দেয়। ইরানের ভেতরে B-2 বোম্বার প্রবেশ করে ইরানের 3টি পারমাণবিক গবেষণাগার কেন্দ্র ফর্দো, নাতানস এবং এসফাহানে বাংকার ব্লাস্টার বোম GBU-57 নিক্ষেপ করে পুনরায় B-2 বোম্বার আমেরিকায় ফিরে আসে। এ খবর আপনারা কম বেশি প্রত্যেকেই পেয়ে গেছেন। কিন্তু এখানে সবথেকে একটা বড় প্রশ্ন উঠে আসে যে ইসরায়েল কেন ইরানের ওপরে প্রথমে আক্রমণ শুরু করলো। দেখুন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বের সর্বশ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা হিসাবে পরিচিত। সেই মোসাদের কাছে খবর ছিল যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছে, আর যদি ইরান পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলে তাহলে এটা আগামীতে ইসরায়েল এবং আমেরিকার জন্য বিপজ্জনক। তাই গত 14 জুন শনিবার রাতের বেলা ইসরায়েল ড্রোনের মাধ্যমে ইরানের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড সাউথ পার্সে আক্রমণ চালায়, আর এর ফলে ইরানকে এই ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যাস ফিল্ডের প্রোডাকশনকে বন্ধ করতে বাধ্য হয়েছে। ইরানের পেট্রোলিয়াম মিনিস্ট্রি কনফার্ম করেছে যে শাহরানের মতো গুরুত্বপূর্ণ তেল ডিপোকে ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। আর এর আগে কখনোই ইসরায়েল ইরানের এনার্জি ইনফ্রাস্ট্রাকচারের ওপরে সরাসরি আক্রমণ করেনি। আর এই ঘটনার পর ইরান সরাসরি জানিয়েছে যে তেলের বদলা তেল থেকেই নেব। আর তারপর ইরান ইসরায়েলের হাইফা বাজেন রিফাইনারি পাওয়ার স্টেশনে সরাসরি আক্রমণ করে দেয়। তারপর আবার ইসরায়েল জানিয়ে দেয় যে এবার হামলা সরাসরি ইরানের ইকোনমিতে হবে। গত 16 জুন এবং 17 জুন ইসরায়েল তাদের জনতাদের উদ্দেশ্যে সতর্ক করে দেয় ইরানের রকেট হামলা থেকে নিজেকে বাঁচানোর জন্য তারা যেন সদা সর্বদা প্রস্তুত থাকে। কিন্তু এরপর ইরান এমন একটা ঘটনা ঘটায় যেটা বিশ্বের কেউই কখনো ভাবতে পারেনি। ইরান স্ট্রেইট অফ হরমুজের আশেপাশে সমস্ত জাহাজের GPS সিস্টেমকে জ্যাম করা শুরু করে, যাতে করে জাহাজগুলি নেভিগেট করতে না পারে। যদি ইসরায়েল ইরানের ইকোনমি ধ্বংস করে তাহলে ইরান ওয়ার্ল্ড ইকোনমি নিয়ে ডুবতে চাইছে। এই স্ট্রেইট অফ হরমুজ এতটাই গুরুত্বপূর্ণ যে ডোনাল্ড ট্রাম্পকে G7 সামিট ছেড়ে ওয়াশিংটন ডিসিতে তড়িঘড়ি করে আসতে হয়েছিল। আর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানকে কার্যত হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন ইভাকুয়েট তেহরান, অর্থাৎ আমেরিকা যে এই যুদ্ধে সরাসরি প্রবেশ করবে সেটা আগেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন। এবার ভিডিওর শুরুতেই আমি যেমনটা আপনাদের বলেছিলাম যে এই যুদ্ধের মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে, কিন্তু একটা বিশ্বযুদ্ধ তখনই সংগঠিত হয় যখন বিশ্বের তাবড় তাবড় শক্তিধর দেশগুলি সেই যুদ্ধে অংশগ্রহণ করে। আর এই মুহূর্তে বিশ্বে একটিমাত্র সুপার পাওয়ার রয়েছে, সেটা হচ্ছে আমেরিকা, আর রাইজিং পাওয়ার হচ্ছে চায়না। তো চলুন এই যুদ্ধে এই দুই দেশের ভূমিকা কি থাকতে চলেছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। দেখুন, আমেরিকা অ্যাজ ইউজুয়াল ডবল গেম খেলতে সবসময় ব্যস্ত। আমেরিকা একবার বলে যে ইরানের ওপরে ইসরায়েল যে আক্রমণ করেছে সেটার পেছনে আমেরিকার কোনো হাত নেই, আবার তারপরেই আমেরিকা বলে যে ইসরায়েল যে সরাসরি ইরানের ওপরে আক্রমণ করবে এটা আমেরিকা খুব ভালো করেই জানে। আর এই সব কিছুর পেছনে যে আমেরিকার হাত রয়েছে সেটা কিন্তু বিশ্বের কাছে কার্যত স্পষ্ট। আর সেটা আরও স্পষ্ট হয়ে যায় যখন গত 22 জুন আমেরিকা সরাসরি ইরানের ভেতরে B-2 বোম্বার প্রবেশ করিয়ে GBU-57 বোমা নিক্ষেপ করে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণাগারে। আর আমেরিকার কিন্তু এটা করতেই হতো, কারণ ডোনাল্ড ট্রাম্প যবে থেকে আমেরিকার প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণ করেছেন তখন থেকে তিনি কিন্তু সেভাবে কোনো জয়ের মুখই দেখতে পারছিলেন না। না তিনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাতে পেরেছেন, আর না তিনি চায়নাকে ট্যারিফের কৌশলে হারাতে পেরেছে। তাই ডেসপারেটলি ট্রাম্প কিন্তু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আর মধ্যপ্রাচ্যে সবসময় অশান্তির পরিবেশ তৈরি করাতে আমেরিকা তো ভীষণ পারদর্শী, আর তাই আমেরিকার এই সিদ্ধান্ত। তবে এবার চায়নাও কিন্তু বসে থাকবে না। চায়না কিন্তু অলরেডি তাদের পক্ষ নির্ধারণ করে ফেলেছে। চায়নার ফরেন মিনিস্টার ওয়াং ই বলে দিয়েছে ইরানের ওপরে এত বড় আক্রমণ গ্রহণযোগ্য নয়, আর আন্তর্জাতিক আইনের উল্লঙ্ঘনও বটে। বেজিং নিজে এই যুদ্ধের মধ্যস্থতাকারী হয়ে দাঁড়াতে চায়। চায়নার ইন্টারেস্ট এই যুদ্ধকে যেভাবেই হোক থামানো, কেননা যদি যুদ্ধ ভয়ঙ্করভাবে হয় তাহলে চায়না পুরোপুরিভাবে ডুবে যাবে। কারণ চায়নার কাছে পৃথিবীর সমস্ত কিছু আছে শুধু একটা জিনিস বাদ দিয়ে, আর সেটা হলো তেল। চায়না পৃথিবীর সবথেকে বড় তেল রপ্তানিকারক। চায়না ইরান থেকে $220 মিলিয়ন জিনিসপত্র আমদানি করে, আর ইরানকে $688 মিলিয়ন জিনিসপত্র রপ্তানি করে। অর্থাৎ চায়নার সাথে ইরানের ভীষণ বড় রকমের ব্যবসা বাণিজ্য চলে, আর এই চায়না ইরানের সবথেকে বড় ট্রেডিং পার্টনার। 2021 সালে চায়না ইরানের মধ্যে $400 বিলিয়ন ইনভেস্টমেন্টের প্রমিস করেছে, আর তাদের মধ্যে 25 বছরের জন্য পলিটিক্যাল, স্ট্র্যাটেজিক এবং ইকোনমিক পার্টনারশিপ ডিল পর্যন্ত হয়েছে।
চলছে। আসলে যেটা হচ্ছে, রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া এবং ইরানের মধ্যে একটা নতুন গ্রুপ তৈরি হয়েছে, যেটা পশ্চিমা দেশের ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে। কিন্তু এখনো পর্যন্ত এই গ্রুপ ততটা পাওয়ারফুল নয় যা একটি সম্পূর্ণ সামরিক যুদ্ধে জড়িয়ে পড়তে পারবে। তো আশা করছি এই অবধি আপনারা ভালোভাবে বুঝতে পারলেন। এবার ভিডিওর শুরুতেই যেমনটা আমি বলেছিলাম যে ইরানের কাছে এমন একটি শক্তিশালী হাতিয়ার রয়েছে যার মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে, আর সেটা হলো জল। এই জলের কথা শুনলে আপনারা হয়তোবা মনে করতে পারেন যে আমি হয়তোবা নদী অথবা পানীয় জলের কথা বলছি, কিন্তু পুরো বিশ্বে 70% জল রয়েছে, আর পুরো বিশ্বের 80% ট্রেড এই জলের রাস্তা অর্থাৎ ওয়াটার রুটের মাধ্যমেই হয়ে থাকে। কখনো ভাবাই যায় না যে এই ওয়াটার রুটকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের উৎপত্তি হতে পারে, যেটা মধ্যপ্রাচ্যে আরম্ভ হয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। একটু ভালো করে নজর দিন স্ট্রেইট অফ হরমুজের ওপর। এটাই সেই চোখ পয়েন্ট যার সম্বন্ধে হয়তোবা আমি আপনি কেউই এর আগে বিশেষভাবে কিছু জানতাম না, কিন্তু এই রাস্তা ধরেই আসা বিভিন্ন জিনিসপত্র আমরা কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। বিশ্বের টোটাল ওয়েল কনজাম্পশনের প্রায় 20% অর্থাৎ 18 থেকে 19 মিলিয়ন অয়েল ব্যারেলস পার ডে শুধুমাত্র এই একটি স্টেটের মাধ্যমেই আসে। আর ইরান অলরেডি এই স্ট্রেইট অফ হরমুজকে ব্লক করার হুমকি দিয়েছে, যার প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে দেখা দেবে। ইতিমধ্যে ইরান কমার্শিয়াল জাহাজের জিপিএস জ্যাম করা শুরু করে দিয়েছে, যার ফলে দুনিয়া জুড়ে তেলের ডেলিভারিতে লেট হচ্ছে, আর তেলের দামও কিন্তু বৃদ্ধি হতে চলেছে। কেননা এই রুটের মাধ্যমেই এশিয়ার প্রতিটি দেশে তেল আমদানি করা হয়, মানে এই তেলের প্রভাব সরাসরি চায়নার ওপরে, জাপানের ওপরে এবং অবশ্যই আমাদের ভারতের ওপরেও কিন্তু এই প্রভাব পড়বে। যদি তেলের মূল্য $10 পার ব্যারেল প্রতি বেড়ে যায়, তবে আমাদের ইম্পোর্ট বিল $15 বিলিয়ন বেশি বাড়বে, অর্থাৎ এই প্রভাব সরাসরি আমাদের গ্রোথের ওপরে হামলা। চলুন বুঝে নিই এতে করে আসল সুবিধাটা কার হবে। মধ্যপ্রাচ্যে যে বড় গ্রুপটার কথা আমি কিছুক্ষণ আগেই বললাম, তার মধ্যে একটি সবথেকে বড় দেশ রয়েছে যার নাম রাশিয়া। রাশিয়া তাদের নিজেদের তেল পুরো বিশ্বের কাছে পাঠাতে পারে, কিন্তু এটা করার আগে রাশিয়া পুরো বিশ্বের কাছে একটা চাপ তৈরি করতে পারে যে আমেরিকা রাশিয়ার ওপরে যে স্যাংশনগুলি লাগিয়ে রেখেছে সেগুলি যেন তুলে ফেলা হয়। আর এটাই হবে ট্রাম্পের সবথেকে বড় হার। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাতে পারেনি, আর তার ওপরে যদি রাশিয়ার ওপর থেকে সমস্ত স্যাংশন উঠিয়ে নেয় তাহলে আমেরিকার মুখ দেখানোর জায়গা থাকবে না। আর এটাই হতে চলেছে এই মুহূর্তে পুরো জিওপলিটিক্যাল গেম প্ল্যান, কিন্তু আমেরিকা এটা কখনোই হতে দেবে না। ইউএস ফিফথ ফ্লিট অলরেডি বাহারিনে রণসজ্জায় দাঁড়িয়ে রয়েছে, যেটা এই স্ট্রেইট অফ হরমুজকে ব্লক হতে দেবে না। আর আমেরিকা এইভাবেই জলপথের যুদ্ধক্ষেত্রেও প্রবেশ করে ফেলবে, আর তারপরেই শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এবার আসি তৃতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গে। সারা বিশ্বজুড়ে এই মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন কালো মেঘ ঘনিয়ে এসেছে, কেননা এই বিশ্বযুদ্ধ শুরু হওয়ার জন্য যে সমস্ত উপকরণের প্রয়োজন সমস্ত কিন্তু ফুলফিল হয়ে গেছে। সারা বিশ্বজুড়ে দল বিভক্ত হয়ে গেছে, একদিকে রয়েছে গোটা মধ্যপ্রাচ্য এবং আরেকদিকে রয়েছে গোটা ওয়েস্টার্ন কান্ট্রি। উভয় দলের বিভিন্ন দেশে বড় বড় লিডার রয়েছে, নিউক্লিয়ার পাওয়ার রয়েছে, আর একে অপরের সঙ্গে বিভিন্ন সংঘাতে জড়িয়ে রয়েছে। আর এই সব যে হবে সেটা আমেরিকা কিন্তু আগে থেকেই সবটা জানতো, আর এজন্যই আমেরিকা ভারত পাকিস্তানের যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে। আর এর সবথেকে বড় কারণ হলো আমেরিকা যেন পাকিস্তানের জমি ব্যবহার করে ইরানের ওপরে নজরদারি চালাতে পারে, আর পরিস্থিতি বেগতিক হলে পাকিস্তানের জমি ব্যবহার করে ইরানের ওপরে আমেরিকা হামলাও কিন্তু চালাতে পারে। আর ভূরাজনৈতিক দিক থেকে পাকিস্তান এমন একটি জায়গায় অবস্থান করছে যার ওপরে সারা বিশ্বের কিন্তু নজর রয়েছে। আর আইডিওলজিক্যালি আমেরিকা পাকিস্তানকে অ্যাগ্রি করুক আর না করুক, পাকিস্তান কিন্তু আমেরিকার জন্য একটি গুরুত্বপূর্ণ পার্টনার। আর এই কথাটা ভারতকে কিন্তু সবসময় মনে রাখতে হবে। পাকিস্তান একটি ইম্পর্টেন্ট দেশ, তার আরও একটি কারণ রয়েছে, কেননা পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যার কাছে নিউক্লিয়ার উইপেন রয়েছে। যদি ইরান তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম কমপ্লিট করতে না পারে, তাহলে হয়তোবা পাকিস্তানের কাছ থেকে নিউক্লিয়ার ওয়েপেন নিয়ে সরাসরি আমেরিকা এবং ইসরায়েলের ওপরে আঘাত হানতে পারে, যেটা স্পষ্টভাবে জানিয়েছে ইরানের এক জেনারেল। যদিও এই মন্তব্যের বাস্তবতা উড়িয়ে দিয়েছে পাকিস্তান। আপনারা দেখেছেন পাকিস্তানে যখন ভারত অপারেশন সিঁদুর স্টার্ট করেছিল, তার মাত্র 4 দিনের মাথায় সেই অপারেশন থেমে যায়। আর তারপরেই আমেরিকার তরফ থেকে IMF-এর মাধ্যমে 2000 কোটি টাকার লোন পেয়ে গিয়েছিল পাকিস্তান। হয়তোবা এই লোন দেওয়া হয়েছিল পাকিস্তানকে এজন্যই যেন পাকিস্তান কখনো ওয়েস্টার্ন কান্ট্রির বিরুদ্ধে তাদের নিউক্লিয়ার বোমা ব্যবহার করতে না পারে। কিন্তু পাকিস্তানও এক পর্যায়ে গিয়ে ডাবল গেম খেলা শুরু করেছে। অপারেশন সিঁদুর ইরান ইসরায়েলের যুদ্ধকে বাহানা বানিয়ে পৃথিবীর সব মুসলিম দেশকে এক জায়গায় আনার চেষ্টা করছে পাকিস্তান। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার OIC
ওআইসি অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের একটা ইমার্জেন্সি বৈঠকের আবেদন জানিয়েছে। পাকিস্তান চাচ্ছে পৃথিবীর সমস্ত মুসলিম দেশ একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে, অর্থাৎ ইসরায়েল ভার্সেস ইরান যুদ্ধকে ইসরায়েল ভার্সেস ইসলাম ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে পাকিস্তান। বর্তমানে যেই যুদ্ধ চলছে এই যুদ্ধ পাকিস্তানকে একটি বিশাল বড় অ্যাডভান্টেজ দিয়ে দিচ্ছে, আর সেটা হচ্ছে উদ্দেশ্য সাধনের সুবিধা। আর এটা কিন্তু ভীষণ বিপজ্জনক গোটা বিশ্বের জন্য। আর এখানে দাঁড়িয়ে ভারতের জন্য ইম্পর্টেন্ট আসলে কি? দেখুন, ইরান এবং ইসরায়েল এরা একে অপরের প্রতিপক্ষ হতে পারে, কিন্তু এরা দুজনেই ভারতের খুব কাছের। ভারতের বন্ধু তো বলতে পারি না, কিন্তু আমাদের সম্পর্ক এই দুই দেশের সাথেই খুব ভালো, কারণ আমরা ইসরায়েল থেকে বিভিন্ন সময় সামরিক অস্ত্র কিনি, যেমন ড্রোন, মিসাইল। আবার অপরদিকে ইরানে আমাদের চাবাহার বন্দরের মতো গুরুত্বপূর্ণ প্রজেক্ট রয়েছে। 2024 সালে আমরা ইরানের সাথে 10 বছরের একটি চুক্তি পর্যন্ত স্বাক্ষর করেছি। আমাদের জন্য আমাদের দেশের ইন্টারেস্টটাই কিন্তু সবার আগে অগ্রগণ্য। পাকিস্তানের কথা যদি বলতে হয় তাহলে কূটনৈতিকভাবে আমরা কয়েক মাসের মধ্যেই আমাদের পয়েন্ট অফ ভিউ আর পাকিস্তানের সাথে জঙ্গিদের যে সরাসরি যোগাযোগ সেটা পুরো বিশ্বের কাছে তুলে ধরেছি। আর কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়টা খুব ভালোভাবে কাজ দিয়েছে, কিন্তু গ্লোবালভাবে পাকিস্তানের কাছে এমন একটা জিনিস রয়েছে যেটা ভারতের কাছে নেই, আর সেটা হচ্ছে শুধুমাত্র লোকেশান, লোকেশান আর শুধুই লোকেশান। আর এই লোকেশানই পাকিস্তানের সব থেকে বড় শক্তি, আর ভারতের কাছে রয়েছে শুধুমাত্র ভার্চু। আমরা বলতেই পারি যে পৃথিবীর মধ্যে আমাদের কাছে রয়েছে সব থেকে বড় গণতন্ত্র। আমরা টেররের বিরুদ্ধে সবসময় ফাইট করছি, পাকিস্তান টেররকে সবসময় স্পন্সর করে, এই সমস্ত বিষয়গুলি বলতে পারি। আর এগুলো সবটাই সত্যি ঠিকই, কিন্তু যখন ফাইট ভার্চু এবং লেভারেজের মধ্যে হয় তখন লেভারেজ কিন্তু সবসময় জিতে যায়। আপনার কি মনে হয় যে ভারত শুধুমাত্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র আর এর জন্যই গোটা বিশ্ব ভারতের পক্ষ নেবে, নাকি পাকিস্তানের ব্যাপারে ভাববে? দেখুন, পাকিস্তানকে খুশি রাখতে না পারলে ধর্মের দোহাই দিয়ে ওয়েস্টার্ন কান্ট্রির ওপরে কখন পারমাণবিক হামলা চালিয়ে দেবে তার কিন্তু কোনো ঠিক নেই। আর কে ঠিক আর কে ভুল এই বিতর্ক পরেও করা যাবে, কিন্তু প্রথমে পারমাণবিক বোমা একটা কিন্তু অবশ্যই পড়বে, শহর ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে অক্সিজেন ফুরিয়ে আসবে। আর এটাই কিন্তু বাস্তব সত্যি। আর যেভাবে বিশ্বের আকাশে যুদ্ধের কালো ঘন মেঘ ঘনিয়ে এসেছে, আমার মনে হচ্ছে ভারত খুব বেশি সময় ধরে ব্যালেন্স করে চলতে পারবে না, কারণ পাকিস্তান যে কোনো এক পক্ষের দিকে গিয়ে সরাসরি দাঁড়িয়ে পড়বে, আর তখন ভারতের ব্যালেন্স করে চলাটা খুবই মুশকিল হয়ে পড়বে। তাই ভারতের সদা সর্বদা কিন্তু সতর্ক থাকতে হবে। আমরা যেভাবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে নিজেদের স্বার্থের কথা ভেবে সঠিক পদক্ষেপ গ্রহণ করেছি, ঠিক সেভাবেই এখনও আমাদেরকে সঠিক বিবেচনা করে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে সম্পূর্ণভাবে বুঝিয়ে বলতে পারলাম। আর এই ভিডিওর মূল উদ্দেশ্যই হলো যুদ্ধের প্রেক্ষাপট একদম তৈরি, কখন কোন দিক থেকে ভয়াবহ যুদ্ধ শুরু হবে সেই কাহিনীটাও কিন্তু রচিত হয়ে গেছে। প্রতিটি পাওয়ারফুল দেশ হাতে অস্ত্র তুলে নিয়েছে, যুদ্ধের শঙ্খ বেজে গিয়েছে, আর এখন যেটা শুধুমাত্র প্রয়োজন সেটা হচ্ছে ছোট্ট একটু আগুনের ফুলকির, যা পুরো বিশ্বকে ভস্ম করে দেবে। হতে পারে আমি এই বিষয়ে ভুল, এমন সব নাও হতে পারে, কিন্তু আপনাদের কাছে আমার একটি প্রশ্ন যে এই মুহূর্তে একদিকে ইরান আরেকদিকে ইসরায়েল, সে জায়গায় দাঁড়িয়ে ভারতের কাকে সাপোর্ট করা উচিত, ইরান নাকি ইসরায়েলকে? আপনার সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর অবশ্যই আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে আপনাদের বন্ধুদেরও কিন্তু এই বিষয়ে জানতে সাহায্য করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।